আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু হায়ার ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান পাওয়ার্ড বাই দৌড়ের এপিসোড নাম্বার 10। আজকে আমাদের 10ম এপিসোড। দেখতে দেখতে 10টা এপিসোড হয়ে গেছে 5 দিনে। আজকে আমাদের সাথে যে গেস্ট উপস্থিত হয়েছে ভেরি অ্যাক্টিভ এবং আমাদের এই রানিং কমিউনিটির সাথে যুক্ত আছে। বিভিন্নভাবে তারা আমাদেরকে অনুপ্রাণিত করে যাচ্ছে এবং শত ব্যস্ততার মাঝখানে আসলে এই অ্যাক্টিভিটিস গুলো প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে। আমাদের সাথে যুক্ত হয়েছে মিস্টার শাহানুল, ডক্টর শাহানুল ইসলাম, সুদূর কক্সবাজার থেকে। উনি মনিটরিং অফিসার এনজিও ফোরাম কক্সবাজার। আসসালামু আলাইকুম শাহানুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। একটু আগে কারেন্ট আসলো, এই কারণে একটু সংযোগ বিচ্ছিন্ন ছিলাম বলে দুঃখিত। রাইট রাইট। না, এখন এখন খুব পরিষ্কার দেখা যাচ্ছে। চলে যাব মিস্টার শাহানুল ইসলামের কাছে। শাহানুল ইসলাম আরেকজন অনেক ভাবে আমাদের এই ফিটনেশন কমিউনিটিতে কন্ট্রিবিউট করে যাচ্ছে প্রতিনিয়ত, এবং অনেক রিসার্চ, অনেক ধরনের তথ্য উপাত্ত, কিভাবে মানুষ ভার্চুয়ালি পার্টিসিপেট করবে, মানুষকে এনলাইটেন করা, ওনার যে নলেজ আছে কিভাবে টেকনিক্যালি ভার্চুয়াল রান কমপ্লিট করতে হয়, ওই জিনিসগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত মানুষকে গাইড করে যাচ্ছে। থ্যাংক ইউ মিস্টার শাহানুল ইসলাম ফর অলওয়েজ সাপোর্টিং দিস ফিটনেশন কমিউনিটি। সো হাউ ইটস অল স্টার্টেড, কিভাবে সবকিছু শুরু হলো, যদি আপনি বলেন। আপনিও একজন ব্যস্ত মানুষ, কক্সবাজারে আছেন, এবং কিভাবে এই রানিং কমিউনিটি বা এই রান করার প্রতি আপনি আগ্রহী হলেন? হ্যাঁ, ধন্যবাদ ইমরান ফাহাদ ভাইকে আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে ভালো লাগছে একটা রানিং কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে, এবং ফিটনেশন ইন্সপায়ারিং বাংলাদেশ সমস্ত টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো ভাইয়ার প্রশ্নটা ছিল খুবই স্পেসিফিক, যে আমার শুরুটা হয়েছিল কিভাবে। গল্পটা অনেকটা এমন যে আমি ছিলাম প্রায় 98 কেজি, মানে আর 2 কেজি হলে 100 হয়ে যাব। 2021 সালের কথা বলছি। তখন থেকে আমি আমার হ্যাঁ সিরিয়াসলি আমি অনেক মোটা ছিলাম। আপনি 2021 সালের ছবিগুলো যদি একটু ব্রাউজ করেন, বা যে কেউ দেখতে পারে, আমার টাইম লাইনে আছে। আই ওয়াজ ভেরি হেলদি, ভেরি ভেরি হেলদি। আমার জুতা পরতে তখন কষ্ট হতো। তো ওই মুহূর্তে আমি আসলে নিজের শরীরের দিকে একটু যত্নশীল হওয়ার চেষ্টা করি এবং জিমে যোগদান করি। তো আমি সবসময় কার্ডিও করতাম, ওয়েট লিফটিং করতাম খুবই কম। তো আস্তে আস্তে 1.5 বছর পরে এমন অবস্থা দাঁড়ায় যে আমি 100 কেজি ডেড ওয়েট দিতে পারি, কিন্তু আমার ওজন সম্ভবত 86-87, অর্থাৎ মাত্র 10 কেজির কমলো। এরপরে স্টাক হয়ে গেল। এরপরে আর কমেও না বাড়েও না। আমি যত ডায়েট করি, দেখা যাচ্ছে আমি একজন প্রোগ্রামার, আমি কম্পিউটার বেসড কাজ করি, মনিটরিং অফিসার, রোহিঙ্গা বেল্টে কাজ করছি, পাহাড়ে যেতে হয়। দেখা যায় আমার মাথা ঘোরায় যদি একটু বেশি ডায়েট করে ফেলি, বা দেখা যাচ্ছে একটু বেলি বা একটু প্ল্যাঙ্ক দিলে আমি একটু দুর্বল হয়ে যাচ্ছি। তখন আমাকে আমার ট্রেনার বলেন যে আপনি জিমটা ছেড়ে দিয়ে আপনি নন ইনস্ট্রুমেন্টাল, বিশেষ করে এন্ডুরেন্স বাড়ানোর যে সকল স্পোর্টস আছে, যেমন বিশেষ করে আপনি রান বা ডিস্টেন্স রানিং শুরু করতে পারেন। তো তখনই আসলে আমার চোখে সর্বপ্রথম যে দুটি ইভেন্ট পড়েছিল, একটা হচ্ছে কক্স রান আর আরেকটা হচ্ছে হায়ার ইন্ডিপেন্ডেন্স, যে 53 কিলোমিটার রান। এই দুটা ইভেন্ট, এবং এই দুটা ইভেন্টে জয়েন করবার মাধ্যমেই আমার আসলে যাত্রা শুরু হয়। এবং প্রথম আমি আমার নিজের কথা বলবো, আমি কিন্তু 1.5 থেকে 2 কিলোমিটার, আধা কিলোমিটারও দৌড়াইতে পারতাম না। কিন্তু পরবর্তীতে যখন আমি ইন্সপায়ারিং বাংলাদেশের যে 53 কিলোমিটার ভার্চুয়াল রান ছিল, এটা সম্পন্ন করি, কক্স রানে যোগদান করি, এবং অনেকগুলো ভার্চুয়াল এবং লাইভ রানে যোগদান করি। পরবর্তীতে ধীরে ধীরে এখন আমার এমন অবস্থা হয়েছে যে আমার এখন 5-10 কিলোমিটার দিলে খুব যে একটা কষ্ট করে ফেলেছি এমন ফিলিংস আসে না। আমার ওজন কমেছে আরো 5 কেজি, এবং ধীরে ধীরে আমি আর সুস্থতার দিকে যাচ্ছি। এখন অনেক মানে হালকা বোধ হয় আগের থেকে। তো এভাবেই আসলে শুরুটা হয়েছিল আমার। এক্সেলেন্ট এক্সেলেন্ট। এবং একটা জিনিস আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করছে যে মিস্টার শাহানুল ইসলাম সবসময় কিন্তু আমাদের যে গ্রুপ মেম্বার আছে, সব ধরনের কোয়ারিজ এর কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু উনি দেওয়ার চেষ্টা করে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপকামিং কি ইভেন্ট হচ্ছে বা কারা কি প্রোগ্রাম করতেছে, কে কোন থিমটিক বা কে কোন ধরনের জিনিস দিতে পারে, বা কেওয়াইসি রিলেটেড সব ব্যাপারে শাহানুল ভাই কিন্তু মানে সবার আগে এই ইনফরমেশন গুলো রাখে। সো থ্যাংক ইউ ফর being with this particular group, for your knowledge and
অলওয়েজ সাপোর্টিং। আবার চলে যাচ্ছি মিস্টার শাহানুল ইসলামের কাছে। শাহানুল ভাই, যে জিনিসটা আপনার থেকে আমি সবসময় দেখি যে অনেক ইনফরমেটিভ পোস্ট বা ইনফরমেটিভ জিনিসগুলো আপনারা খুঁজে খুঁজে বের করেন, ফেক জুতা কিভাবে চেনা যায় বা অন্যান্য যেসব জিনিসগুলো আসলে অন্য জায়গায় পাওয়া যায় না, যেগুলো আপনি আসলে রিসার্চ করে বের করে আনেন। সো এই জিনিসটা করার পিছিয়ে আপনার মোটিভটা বা মানুষকে জানানোর পিছিয়ে আপনার কোন ধরনের মনোভাব কাজ করে, যে মানুষকে এনলাইটেন করার পিছনের যদি ইয়াটা বলতেন আর কি, ইন্সপাইরেশনসটা বলতেন। ওকে, আসলে ভাইয়া আমি যে জিনিসটা প্রথমে নোট করতে চাই সেটা হচ্ছে যে আমার আসলে কাউকে শেখানোর যে একটা ইচ্ছা, ওই জিনিসটা কাজ করে না। মূলত আমি ভুলে যাই যে কোনো কিছু, আমি যদি কন্টিনিউয়াস চর্চা না করি আমি ভুলে যাই। তো আমার ডায়েরি লেখার শখ ছিল, তো ডায়েরি লিখতে লিখতে আমি দেখতাম যে ডায়েরিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো তখন থেকে আমি ব্লগিং শুরু করি এবং যে কোনো কিছু আমি ব্লগ করে বা ভার্চুয়ালি লিখে রাখতে পছন্দ করি। আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে। তো আমার কাছে যেটা মনে হয় যে আমি যা লিখি, অনেকটা আছে যে ইউনিভার্সিটি লাইফে কেউ কারোর নোটপত্র শেয়ার করে না, কিন্তু আমি আবার ভিন্ন ছিলাম। আমি নিজে নোটপত্র করতাম এবং মানুষকে সেটা দিয়ে দিতাম, কে ওটা পড়ে যত ভালো রেজাল্ট করে পারে তাদের ব্যাপার। তো আমার যে কোনো একটা কমিউনিটিতে আমি যখন যোগদান করি, কিভাবে যেন পজিটিভ এবং অভিজ্ঞ মানুষদের সংস্পর্শে আমি চলে যাই এবং তারা আমাকে এমন ধারাবাহিক ভাবে কোন একটা কিছু নিয়ে যখন শেখায় বা কোন একটা কিছু নিয়ে যখন আমাকে ব্রিফ করে, এত কথা আমি মনে রাখতে পারি না। সেজন্য আমি যে কাজটা করি ওগুলো আসলে লিখে ফেলি। তো যখনই আমি লিখে ফেলি তখন আমার কাছে মনে হয় যে এটা লিখে শুধু আমার নিজের কাছে রাখবো, আমি একটা কাজ করি, আমি এটা একটু প্রকাশ করবার চেষ্টা করি। আর আমি যখন কোন একজন সিনিয়র রানারদের কাছ থেকে কোন একটা কিছু সম্পর্কে জানি, আমি সরাসরি সেটা লিখি না। যেহেতু আমি একজন গবেষক ছিলাম এবং এখনো আছি, আমি সেই জিনিসটাকে বিভিন্ন জার্নালের সাথে ভেরিফাই করবার চেষ্টা করি, বিভিন্ন ফর্মার রানারদের ভিডিও দেখে সেখান থেকে বুঝবার চেষ্টা করি, বিভিন্ন রিসার্চ আর্টিকেল পড়বার চেষ্টা করি, একটা দুইটা বা তিনটা যতটুকু আমার ধৈর্যে কোলায়। তার পরবর্তীতে আমি কিন্তু সেটা ভেরিফাই করে লিখবার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই আমার ভুল হয়। যখনই ভুল ধরা পড়ে আমি কিন্তু সেটা এডিট করবার চেষ্টা করি এবং আমি এডিট করি আমার নিজের স্বার্থে, যেন আমি শিখতে পারি এবং সেই সাথে যদি কেউ শিখে ফেলেন আমার কাছে সেটা বোনাস মনে হয়। তো আসলে আমার নিজেকে শেখানোর একটা প্রয়াস আপনি বলতে পারেন, এই মোটিভেশন থেকে আমি আসলে পোস্ট গুলো করে থাকি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এবং আসলে এই ধরনের মানসিকতাই কিন্তু আমাদের দরকার। শানুল ভাইকে জিজ্ঞেস করবো যে লাইক আপনি যেহেতু এটার সাথে এবং আপনি একটা টিউটোরিয়ালও বানিয়েছেন, তো সংক্ষেপে যদি যারা ভার্চুয়াল দেখতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, এটা কিন্তু তাদের জন্য আরেকটা টিউটোরিয়াল হিসাবে কাউন্ট হতে পারে, যে হাউ দে সাবমিট দেয়ার ডেটা এন্ড হাউ দে ক্যান সিঙ্ক উইথ ফিটনেশন সো দ্যাট ইটস কাম ইজিলি। কোনো সাবমিট করার কিন্তু কোনো ঝক্কি ঝামেলা নাই। ঠিক আছে, এই জিনিসটা যদি আপনি একটু ক্লিয়ার করে বলে দেন অ্যাজ এ পার্টিসিপেন্টস, যেহেতু আপনি এর আগে পার্টিসিপেট করেছেন। ধন্যবাদ ইমরান ভাইয়াকে। আমি আপনার আগের প্রশ্নে ভাইয়ের উত্তরের সাথে কিছু কথা যোগ করতে চাই। সেটা হচ্ছে যে আর আগামী 1 থেকে 2 বছর পর আমার একটা ইচ্ছা আছে একটা গবেষণা করা। সেটা হচ্ছে বাংলাদেশের রানাররা কোন হার্ড জোনে সবচেয়ে বেশি দৌড়ান, তাদের হাইয়েস্ট এবং লোয়েস্ট পেস কত, এবং বিশ্ব এলিট রানার ক্যাটাগরিতে কে কোন জোনে পড়েন, কে এলিটে পড়েন, কে সাব এলিটে পড়েন, কে ঠিক না, আমি বলবো কত পার্সেন্ট রানার। যেমন ধরুন আমি জাস্ট সংক্ষেপে যদি একটা কথা বলি, যে 21 কিলোমিটার হাফ ম্যারাথনে বঙ্গবন্ধু ম্যারাথনে অংশগ্রহণ করেছে 4000 মানুষ। এই 4000 মানুষের ভেতরে এলিট শ্রেণীর কতজন বিদেশি ছিলেন তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশি কতজন এলিট শ্রেণী ছিলেন, কতজন সাব এলিট ছিলেন, কতজন রিক্রিয়েশনাল রানার ছিলেন, তারা কোন হার্ড জোনে সবচেয়ে বেশি দৌড়েছেন, কোথায় আমরা আরো ভালোভাবে ফোকাস করলে আমাদের রানারকে বিশ্বমানের রানার হিসেবে আমরা সামনের দিকে নিতে পারি, এরকম আরো ভিন্ন ভিন্ন গবেষণা করবার জন্য কিন্তু রানিং ফিটনেস যেটা আমাদের দরকার হয়, স্ট্রাভার কাছে চাইলে কিংবা অন্যান্য প্রতিষ্ঠানের কাছে চাইলে কিন্তু এই ডেটাগুলো খুব সহজে পাওয়া যায় না। আপনারা সিঙ্ক করছেন এবং ভবিষ্যতে একটা প্ল্যাটফর্ম বানাবেন। আমার ধারণা যে যারা রানিং নিয়ে গবেষণা করতে চায়, যারা রানিং নিয়ে আর্টিকেল প্রকাশ করতে চায় এবং আসলেই দেখতে চায় যে বাংলাদেশের রানারদের এই মুহূর্তে শারীরিক, মানসিক, পেস, হার্ট জোন কোথায়, এন্ডুরেন্স কার কি অবস্থা, আমার মনে হয় আপনাদের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের ডেটা দিয়ে অবশ্যই অনুমতি সাপেক্ষে খুব ভালোভাবে এই বিষয়গুলো কিন্তু সাইন্টিফিক্যালি তুলে আনা প্রয়োজন। এই ক্ষেত্রে আমি মনে করি ভার্চুয়াল প্ল্যাটফর্মটা অনেক বেশি অবদান রাখবে। এবার আসা যাক আমার প্রতি করা প্রশ্নে, সেটা হচ্ছে কিভাবে আসলে অটোমেটিক্যালি ডেটা সিঙ্ক হয়ে যাবে। যদিও আমি অনেককে বলেছি বা আমার টিউটোরিয়ালে আমি উল্লেখ করেছি যে আমরা প্রথমে fitnation.pro তে আইডি খুলে নিব এবং
সেই ইমেল দিয়েই আইডি খুলবো যে ইমেলটা দিয়ে আমরা স্ট্রাভা আইডি খুলেছিলাম। ফলে এই দুটি ইমেল, অর্থাৎ যেহেতু দুটো একই ইমেল, আমাদের ফিটনেশন প্রো কিন্তু অটোমেটিক ডেটা সিঙ্ক্রোনাইজ করে নিবে স্ট্রাভা থেকে। আর যারা আগে করেছিলেন তাদের একটা বাটন আসতে পারে রিকানেক্ট ইওর স্ট্রাভা। যেহেতু স্ট্রাভা থার্ড পার্টি ওয়েবসাইটে লগ ইন করা থাকলে কিছু দিন বা কিছু মাস পর অটোমেটিক সাইন আউট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ওনাদেরকে রিকানেক্ট স্ট্রাভা করা প্রয়োজন হতে পারে। কেউ যারা নতুন আছেন তারা রিকানেক্ট স্ট্রাভা বাটনটা নাও পেতে পারেন। তাদের উচিত 1 থেকে 7 তারিখের ভেতর দৌড় দিয়ে বসে থাকা, যেটা আমি গতবার করেছিলাম। আমার কাছে যদি এখন অ্যাক্সেস থাকতো আমি আমার ওয়েবসাইটে দেখিয়ে দিতাম যে আমার আগের যে ইভেন্টটা ছিল ফিটনেশন প্রোতে, সেখানে কিন্তু আমার স্ট্রাভা ডেটা মানে একের পর এক সিঙ্ক্রোনাইজ হতো, তবে সিঙ্ক্রোনাইজ হতে একটু সময় নিত। ওই সময়টুকু আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, যে জিনিসটা আসলে আমাদের অনেক রানাররা বলছেন যে আমি দৌড়েছি এখন কেন সিঙ্ক হচ্ছে না। এই সিচুয়েশনে কিন্তু আমিও গতবার ছিলাম। 7 তারিখে সিঙ্ক করলে একবারে সবারটা হয়ে যাবে, তাহলে দেখা যাবে যে আপনি প্রথম দিন করলেন তখন মানে জিনিসটা হয় না। সো 7 তারিখের পরে সিঙ্ক হবে আর কি। সো ডোন্ট ওয়ারি। হ্যাঁ, প্লিজ কন্টিনিউ। এই জিনিসটাই আমি আসলে সবাইকে বলবার চেষ্টা করি। আমি আজকেও একজনকে আমাকে পার্সোনালি ইনবক্সে নক দিয়েছিল, আমি তাকে বললাম যে আপনি 6-7 তারিখ পর্যন্ত ওয়েট করেন, যেটা অটোমেটিক সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। আমাদের গতবারও হয়েছিল। আর আপনি যেহেতু স্ক্রিনশট, যাদের এই জিনিসগুলোকে একটু ঝামেলা মনে হয়, তো আপনারা যেহেতু স্ক্রিনশট সহ বিব নাম্বার সহ আপনারা গ্রুপে পোস্ট করছেন, দ্যাটস এনাফ। আমি গতবারও দেখেছি ফিটনেশন প্রো আমাদের কিট ডিস্ট্রিবিউশনে যথেষ্ট সহযোগী ছিল, এবং সময় মতো আমি কিন্তু জার্সি মেডেল সবকিছু এই কক্সবাজারে বসেই পেয়ে গিয়েছিলাম। তো আমার মনে হয় এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ডক্টর শাহানুল ইসলাম সুদূর কক্সবাজার থেকে প্রতিনিয়ত আমাদেরকে কিন্তু নিজের কন্টেন্ট দ্বারা অনুপ্রাণিত করছে। সো হোয়াট উইল বি ইওর সাজেশনস ফর দ্য রানার্স? এবং আপনারা দুইজনই পার্টিসিপেট করছেন, সো আপনারা কি কি স্ট্র্যাটেজি নিচ্ছেন ওইটাও শেয়ার করতে পারেন, সো দ্যাট দে ক্যান লার্ন ফ্রম দিস। ধন্যবাদ ভাইয়া। আমি আসলে এখনো মানুষকে সাজেশন দেওয়ার যোগ্যতার পর্যায়ে পড়িনি। আমি শুধু আমি কি করছি এবং আমাকে আমার সিনিয়ররা কি করতে বলেছেন, যেহেতু আমি আসলে বিভিন্ন সিনিয়র রানারদেরকে ইনবক্সে গুতাই এবং আমি তাদের থেকে যেমন এই যে কিছুদিন আগে আমি যে 7.5 প্ল্যানটা শেয়ার করলাম, এই প্ল্যানটা নিতে আমাকে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এবং এই প্ল্যানটা আমি আগে নিজে এক্সিকিউট করেছি, আমার নিজের টাইমিং ঠিক করেছি, তারপরে আমি কিন্তু এটা শেয়ার করেছি, অর্থাৎ আমি যাচাই করে নিয়েছি। তো আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যারা রিক্রিয়েশনাল রানার এবং যারা প্রথম রান করতে আসছেন, আপনারা আপনাদের পায়ের কথা শুনবেন যে আমার কি এখন দৌড়াতে ইচ্ছা করছে নাকি আমার এখন হাঁটতে ইচ্ছা করছে। আর যেহেতু সকাল 5টা 5:30টার দিকে দৌড় শুরু হবে, আমরা আশা করছি যে আবহাওয়া ভালো থাকবে। হ্যাঁ, আবহাওয়া ভালো থাকবে। তো আমার মনে হয় যে গরম ততটা প্রবলেম হবে না, তাপ প্রবাহের যে বিষয়টা আসলে রয়েছে। তবে গরম থাকুক বা না থাকুক, আপনার যেটা ফিল হোক বা না হোক, আপনি প্রপার হাইড্রেশন নিবেন এবং নিজের সুস্থতার জন্য দৌড়াবেন। আরেকজনের থেকে একটু জোরে দৌড়াইতে হবে নিজের ইগো স্যাটিসফাই করবার জন্য, আমার মনে হয় সেটা না। আপনার প্রতিযোগিতা আপনার সাথে। আপনি গতবার থেকে এবার কত সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ডও যদি একটু আগে পৌঁছান, সেটাই হচ্ছে আপনার উন্নতি। অন্য কারোর সাথে নিজেকে তুলনা করতে গেলে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ি। আমি গতকালকে একটা হাফ ম্যারাথন দিয়েছি গরমের ভেতর। আমার হাফ ম্যারাথনের কাট অফ টাইম প্রায় 2 ঘন্টার কাছাকাছি, কিন্তু গতকাল একটা দিতে আমার প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লেগেছে। কারণ হচ্ছে আমি বিকালে দিয়েছিলাম, অনেক গরম ছিল আর রাস্তার কন্ডিশনও ভালো ছিল না, মেরিন ড্রাইভ সংস্কারের কাজ চলছে। তো আমার কাছে মনে হয় যে হাতিরঝিলে কিন্তু প্লেন রাস্তা না, অবশ্যই আপহিল এবং ডাউন হিল রয়েছে। আপহিলে উঠবার সময় কিভাবে হেঁটে উঠতে হবে, ডাউন হিলে নামার সময় ফ্লোতে যেন আমি জোরে দৌড়ে না নামি নতুন রানার হিসেবে, এই সকল ছোটখাটো খুঁটিনাটি বিষয়গুলো, এবং আমি যেন এমন জোরে না দৌড়াই যে নিজের কনুইয়ের গুতায় আরেকজন রানারের অসুবিধা হয়। এই বিষয়গুলো আসলে আমরা রানিং কমিউনিটি এসেছি একে অন্যের সাথে সহযোগিতাপূর্ণ মনোভাব এবং একসাথে সুস্থ থাকতে, একসাথে বাঁচতে। আমি মনে করি একা বাঁচলে মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে, একসাথে বাঁচলে একটা সুন্দর কমিউনিটি, একটা ভালো পরিবেশ, এবং এই যেমন ফ্যামিলির আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে ফ্যামিলি একসাথে দৌড়ানো। অনেক সময় দেখা যায় আমি নিজে দৌড়াচ্ছি, আমার ফ্যামিলির অন্য কারোর স্বাস্থ্যের প্রতি কিন্তু আমরা ততটা আসলে ওইভাবে নজর দিই না, কিন্তু ফ্যামিলির রান আমি মনে করি একটা খুব ভালো দৃষ্টান্ত হবে। তো আমার কাছে যেটা মনে হয়, লিসেন টু ইউর বডি, এবং কতটুকু ভালো করতে পারেন আপনি নিজের থেকে, না অন্যদের থেকে না, নিজের থেকে কতটুকু ভালো করতে পারেন সেই বিষয়টাতে নজর রাখলে আমি মনে করি, এবং আমি সেই কাজটা করব, আমি সেই কাজটা নিজে করব, এবং হচ্ছে যে আমি আশা করব আপনাদের থেকে যেন আপনারাও সেই একই কাজই করেন। শাহানুল ভাই কিছু বলতে চান? আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমাদের ভেতরে দোষ ত্রুটি থাকবে, আমরা যেন পরের দোষ ধরবার ক্ষেত্রে বিনয়ী থাকি
এবং আক্রমণ নাই, আমরা যেন আলোচনা করি, সমালোচনার লেভেল ভদ্রতার সীমারেখা যেন অতিক্রম না করে, এবং আমরা একে অপরকে সহযোগিতা করব। তাহলে আমার কাছে মনে হয় একটা সুন্দর কমিউনিটি আমরা আমাদের নেক্সট প্রজন্মকে উপহার দিতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। অসাধারণ অসাধারণ বলেছেন, সবাইকে ধন্যবাদ দিতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।